মিনা, মিনা, ওরা ঘুমিয়েছে? হ্যাঁ। মিনা, মাকে দেওয়া কথা তুমি ঠিকই রেখেছ। নিজের সন্তানের মতো ওদের মানুষ করছো। মা পরম শান্তিতে আমাদের দোয়া করছেন। হ্যাঁ, তবে স্বামী হিসেবে তোমার অযত্ন হয়েছে, তোমাকে ঠিক মতো সেবা যত্ন করতে পারিনি, কিন্তু কখনো ওদের কোনো অযত্ন হতে দেইনি। না, ওদের আদর যত্নের মধ্যেই তোমার শান্তি। মিনা, ওদেরকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। তুমি আমার স্বামী, আমার জীবন মরণ। তোমাকে ভালোবাসি বলেই ওদেরকে আরো বেশি করে ভালোবাসতে পারি। মিনা, তোমাকে একটা সুখবর শোনাই। কি? হ্যাঁ, আমি বাবা হব। মিনা, মিনা, ভাবি জলদি খেতে দাও। এই তো হয়ে গেছে ভাই, একটু দেরি করো। না ভাবি, দেরি করতে পারবো না, আজ খুব খিদে লেগেছে। তাহলে আজ একটু কষ্ট করে তোমরা বেড়ে খাও। না, তোমার হাতে না দিলে খাবো না। এখন থেকে তোমরা নিজেরা বেড়ে খাবার অভ্যেস করো ভাই। আমার যে একজন আসছে, ওকে দেখতে হবে না ভাই? তাহলে খাবোই না। চল চল, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ চলো। কি হলো ভাবি? স্কুলের শার্ট প্যান্ট সবই তো ময়লা, স্কুলে যাবো কি পরে? আজকের মতো চালিয়ে নাও ভাই, ময়লা কাপড় পরে গেলে চেষ্টার মারে। শরীরটা ভালো নেই, কাল ঠিকই ধুয়ে দেবো। আজকাল তুমি আর আমাদের দিকে বেশি নজরই দাও না। কে বলেছে? আর কতদিন কষ্ট করো, সব ঠিক হয়ে যাবে। আজ স্কুলে যাব না। দিন দিন ওদের প্রতি অবহেলা পাচ্ছি। ভাবি, কি হলো? সে কখন এক গ্লাস পানি চেয়েছি, প্রায় 8 ঘন্টা আগে। এদিকে ঘুমের সময় হয়ে আসছে, খেতেও ডাকছো না। ভাবি, আমরা ঘুমিয়ে পড়লাম কিন্তু। এই তো দিচ্ছি, তোমরা পড়তে থাকো। মিনা, ওরা খেয়েছে? না, হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম, এখনই দিচ্ছি। শহীদ, জাহিদ, এই শহীদ, চল খেয়ে ঘুমাবি। ভীষণ ঘুম পাচ্ছে, এখন আর খাবো না ভাইজান। এখন যদি এই অবস্থা হয়, তাহলে নিজের সন্তান হলে কিছুদিন থেকে তোমাকে বেশ আনমনা মনে হচ্ছে। আরে এখন সন্তানের বাপ হচ্ছ, দায়িত্ব আরো বাড়লো। এতদিন ভাইদের জন্য খেতেছ, এবার নিজের সন্তান আসছে। এই তো ভাবি, আর একটু ধৈর্য ধরো। আল্লাহ আল্লাহ করো ভাবি, আল্লাহ আল্লাহ করো। তোমার ছেলে হয়েছে আবিদ ভাই। ভাবির এখনো জ্ঞান ফেরেনি। না, ভয়ের কিছু নেই, এমন হয় শিগগির জ্ঞান ফিরে আসবে। ভাবিও আমার লাঠিং দিচ্ছে না। তোদের না বলেছি বাচ্চার ঘুমের সময় হইচই করবি না? যা এখান থেকে, যা। আমার কথা দে বাবা, তুই ওদের নিজের সন্তানের মতো মানুষ করবি।
সালমা, আজ থেকে তুমি খোকার মা। মায়ের স্নেহিতে মানুষ করবে, টাকা পয়সা যা লাগে সব আমি দেবো, সব সময় খোঁজ খবর রাখবো, তোমার কোনো অসুবিধা হবে না। তুমি ওকে নিয়ে যাও বোন, নিয়ে যাও। এই কি বলছো তুমি? তোমার নিজের একমাত্র সন্তান? আমার আরো দুটো সন্তান আছে সালমা, ওর জন্য আমার সেই সন্তানের মতো এই তিন ভাই দুটো অযত্ন হবে, স্নেহ মমতার অভাব হবে। খোকা তো মাত্র জন্ম নিল, এখনো কিচ্ছু বোঝে না, কিন্তু ওরা বড়, আদর অনাদর বোঝে। ওদের ওদের বুকটা ভেঙে চুরমার হয়ে যাবে, মার আত্মা কষ্ট পাবে। মৃত্যুর সময় মাকে যদি কথা দিয়েছিলাম, মাকে দেওয়া কথার অমর্যাদা হবে। আমি হাত জোড় করে মিনতি করছি, খোকাকে তুমি নিয়ে যাও। মাত্র কটা বছর, শহীদ জাহিদের পড়ালেখাটা হয়ে গেলে আমি আমি আবার ওকে আমার কাছে নিয়ে আসবো। ততদিন তুমি ওর পরিচয় গোপন রাখবে, সবাই জানবে মিনার মৃত সন্তান হয়েছিল। কিন্তু কোনো কিন্তু না, সময় কম, মিনার জ্ঞান ফেরার আগে তুমি চলে যাও। আমার আপাতত এছাড়া কোনো পথ নেই। তুমি তুমি আমাকে ভুল বোঝো না, যাও, তোমায় মিনতি করছি, যাও। ওগো, ওগো, আমার কি হয়েছে? তোমার 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 একটা মরা ছেলে হয়েছিল মিনা। ভাবি, বাবারি খিদে পেয়েছে সিনেমানির? নো 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 নো, কাঁদে না, কাঁদে না। আবিদ ভাই, ফিডার এনেছো? চামচে দুধ আর খেতেই চায় না। হ্যাঁ, এনেছি। খোকা, আমি এমনই একজন হতভাগ্য বাবা, যার নিজের সন্তানকে মার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে হয়েছে। তুই হয়তো কোনোদিন আমাকে ক্ষমা করবি না, কিন্তু আমি বাধ্য হয়েছি, আমি বাধ্য হয়েছি। খোকা, খোকা। বাবা, তুমি বলো, খালাম্মা বলে পৃথিবীতে সবার উপরে মা, তাহলে আমাকে আমার মার কাছে নিয়ে যাও না কেন? বলো না বাবা, আমাকে আমার মার কাছে নিয়ে যাও না কেন? নিয়ে যাব, সময় হলেই নিয়ে যাব। তোর মা একটা ভীষণ বিপদে পড়ে দূরে লুকিয়ে আছে বাবা। বিপদ? কিসের বিপদ বাবা? আছে, তোকে পরে বলবো। এই দেখ, তোর জন্য নতুন জামা এনেছি, প্যান্ট এনেছি, এই যে চকলেট এনেছি। এখন যাও, খেলা করো, যাও। আর কতদিন বিপদ আপদের কথা বলে ভুলিয়ে রাখবে ওকে? কতদিন মায়ের কাছ থেকে সন্তানকে দূরে সরিয়ে রাখবে ভাই? আর বেশি দিন নেই, এই তো সামনে শহীদের পরীক্ষা, জাহেদের বিয়ে পড়ছে। ওদের পড়াশোনাটা শেষ হয়ে গেলেই ওরা নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখন আর কোনো সমস্যাই থাকবে না। আমিও খোকাকে ওর মার কাছে নিয়ে যেতে পারবো। তবে হঠাৎ করে তো এত বড় ব্যাপারটা বলা যাবে না, একটু রয়ে সয়ে সময় মতো ব্যাপারটা জানাতে হবে। আমি চাই। আল্লাহ, তোমার দুনিয়ায় কত রকমের মানুষ যে আছে তার কোনো হদিশ নেই। কেউ মায়ের জন্য সন্তানকে বলি দেয়, আর কেউ সন্তানের জন্য মাকে বলি দেয়। এই নিন ব্যারিস্টার সাহেব, দুটুকু খেয়ে নিন। ওহ ভাবি, তোমার আদরের যন্ত্রণায় জীবন যায় যায়, শহরেই ভালো থাকি, বাড়ি এলেই তোমার অত্যাচার শুরু। এই একটু চিড়ে ভাজা নারকেল খেলাম, আবার এখন
খেতে বলছি খাবি। শহরে গ্রামের মতো এমন খাঁটি দুধ পাবি কোথায়? খা বলছি, খা। আমি খাচ্ছি তো। সামনে তোর পরীক্ষা, এখন ভালো করে না খেলে স্বাস্থ্য খারাপ হয়ে পরীক্ষায় গোল্লা পাবি। সবাই তখন বলুক ঠিক মতো আদর যত্ন না পেয়ে ছেলেটার এই দুরবস্থা হলো। এ কথা তোমার শত্রুও বলতে পারবে না। মার কথা ভালো করে মনে নেই, কিন্তু তুমি মার অভাব কোনো দিন বুঝতে দাওনি। তুমি মার চেয়ে বেশি ভাবি। থাক থাক, অত বলতে হবে না। ওই বান্ধবটা কোথায়? জাহিদ, কলেজ ছুটির পর ওনার তো অনেক দিন দরবার থাকে, হয়তো কারো সমস্যা মেটাতে গেছে। বসে পড়তে পারিস না? গতবার তো এসএসসিতে ডাব্বা মেরেছে। আমি আর পড়বই না, পড়তে আমার ভালো লাগে না। পড়তে আমার ভালো লাগে না, তাহলে শুয়ে থাকলে পারেন। শুয়ে থাকবো কেমন করে? শুয়ে থাকলে তুই আমার বুকে এসে বসিস, চোখে এসে বসিস, মনটা তোর পাহাড় করতে থাকে, তাই তো ছুটে এসে তোর অপেক্ষা থাকি। বুঝেছি, পাশ লেগেছে, তোর উপর পেছনে রাথর করেছে, তোকে ছাড়কোপ করা দরকার। হ্যাঁ, আমি এর মন্ত্র জানি, এক্ষুনি তোকে ঝাড়পড় করে দিচ্ছি। তুই চোখ বন্ধ কর। ছুমন্তার ফুসমন্তার কালিকোত্তার গু আদুম বাদুম ঘুরাডুম সাজ মঞ্চা মঞ্চা পেছনের মনে হবে না কোনো আশা। চোখ খুললে হবে না। শোন, একটা গাছের ডাল দিয়ে তোকে ঝাড়া দরকার। সেই গাছ তুই দেখে ফেললে সেই গাছের গুণ থাকবে না। তুই চোখ বন্ধ কর, আমি এক্ষুনি সেই গাছের ডাল নিয়ে আসছি। খবরদার চোখ খুলবে না কিন্তু। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। খবরদার চোখ খুলবে না কিন্তু। আমি ডালটা নিয়ে আসছি। সিরিয়াল 1230, গাড়িটা ছেড়ে দাও, ট্রাফিক জ্যাম করো না, 5 আইনে পড়বে, ব্লু বুক সিজ হয়ে যাবে। কিরে মা, চোখ বন্ধ করে এখানে কি করছিস? বাবা, কথা বলে না, মঞ্চের গুণ নষ্ট হয়ে যাবে। মন্ত্র? কিসে? কে পড়ছে? কেন? জাহিদ। জাহিদ? এখানে তো কেউ নেই। আচ্ছা, ধোকাবাজি। আমি একদিন দেখে নেব। পরে দেখাস, এবার বাড়ি চল, ভীষণ খিদে পেয়েছে, মা বেটায় একসঙ্গে খাবো। দাঁড়ান। এতক্ষণে বাড়ি আসার সময় হলো? সারাদিন বাইরে কি কাজ করেন আপনি? কটা বাজে এখন? খিদে পান না তো? আমি আর তোর ভাত আগলে বসে থাকতে পারবো না। এই কথাটা কতবার বলেছ? এরপর সময় মতো না এলে এই শেষবারের মতো বলে রাখলাম। আমি তো সময় মতো আসছিলাম। না না ভাবি, আমার ভীষণ খিদে পেয়েছে। দিনে মাসি করা হয় তখন খিদে পায় না, আর ঘরে এলে খিদে পায়। ওরে বাপরে, ভাইটা এসে গেছে। ছাড়ো ভাবি, আমার পেস্টিজ পাংচার করো না। এত বড় ছেলের কান ধরতে নাই, প্লিজ। ছাড়ো না ভাবি। আর পরে বোঝাবো। এই বুঝি তোমার দুপুরে আসা? বেলা কত হয়েছে খবর রাখো? সংসারের পুরো দায়িত্ব যার ঘাড়ে, তার কি সময় মেপে ঘরে ফেরা সম্ভব? ঠিক বলেছো ভাইজান, পুরুষদের যে কত কাজ, কত দায়িত্ব, মেয়েরা সেটা বুঝতেই চায় না। বাবা, কি বিরাট জ্ঞানীজন, আমাকে জ্ঞান দিতে শুরু করেছে। সরি ভাবি। নে ধর। এই নিয়ে সেদিন আমাদের জন্য জামা কাপড় আনলে। তাতে কি হয়েছে? মার্কেটের পাশে যাচ্ছিলাম, হঠাৎ নিয়ে পড়লাম, পছন্দ হলো নিয়ে এলাম। এটা তোর। দারুণ ভাইজান, তোমার চয়েস আছে। ভাবির জন্য কিছু আনুনি? আমার জন্য আবার কি আনবে? সবই তো আমার আছে। তোদের দুজনকে দিয়েছে মানে আমাকে দিয়েছে। যা ঘরে। চলো মেজ ভাই। তোমার জন্য কিছু আনিনি বলে রাগ করেছ? তোমাকেও একটা উপহার দেবো। আমার কোনো উপহার দরকার নেই। আমার জীবনের সবচেয়ে বড় উপহার হলো তুমি। আমি কিচ্ছু চাই না। আছে আছে, অনেক দিন ধরে গোপনে জমা রেখেছে, একদিন দেখবে হঠাৎ করে নিয়ে এসছি, তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার। চাচা, নাও।
চল কি হলো, লাস্ট ট্রিপ তো গেল, চলো এবার সিরিয়াল মতো আমরাও বাড়ি চলে যাই। চাচা, এত বলো তোমার এই অভ্যেসটা ছাড়াতে পারলাম না। কি করব, আমিও কত চেষ্টা করলাম, আশার গাল মন্দ খাই, সবার ছুটেই না, আরো বেশি চেপে ধরে। চাকো সব, চলো, এখন আর কোনো প্যাসেঞ্জার পাবে না। আরো 1 ঘন্টা দেখবো, পেয়েও যেতে পারি। এত খেটে কি লাভ, সারা জীবন তো খেটেই যাচ্ছ। ভাবলাম তোমার সঙ্গে সুখ দুঃখের গল্প করতে করতে বাড়ি যাব। না চাচা, সামনে শহীদের পরীক্ষা, অনেক টাকার প্রয়োজন, তাই বাড়তি সময় চালিয়ে পোষাতে হবে। হাতেম, এদিকে আয়। তুই চাচার সাথে চলে যা। জ্যোৎস্না রাত, দেখো অপেক্ষা করে, ভাগ্য ভালো হলে পেয়েও যেতে পারো। কি কি হলো? কিছুই বুঝতে পারছি না স্যার। আমি কি কোনো সাহায্য করতে পারি? দেখো। কার্বোরেটরে প্রচুর ময়লা জমেছে, তাছাড়া পাইপ লাইনে ঠিক মতো তেল পাস করছে না, গ্যারেজে নিতে হবে। এখানে গ্যারেজ আছে? আছে, তবে বন্ধ করে বাড়ি চলে গেছে, সকালে খুলবে। তার মানে সারা রাত পথে কাটাতে হবে? জি না, কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দিচ্ছি। তুমি পৌঁছে দেবে? জি, আমার জিপ আছে, লাইনে ভাড়া খাটি। ওই তো, পুরনো হলেও আমার হাতে ভালো সার্ভিস দেয়। বেশ, ঠিক আছে। ড্রাইভার, তুমি আমার সুটকেস আর ব্রিফকেসটা জিপে তুলে দাও। তুমি রাতে গাড়িতেই থাকবে, সকালে গ্যারেজে নিয়ে যাও। জি স্যার। চলো। কোথায় যাবেন স্যার? চাক বাংলো, ওখানেই থাকবো। এই এলাকায় প্রথম এলেন? হ্যাঁ, ওই যে তোমাদের ওই যে বড় ব্রিজটা হচ্ছে, ওটার কন্ট্রাক্ট আমি পেয়েছি, তাই ক্যাম্পের সাইট সিলেক্ট করতে নিজেই চলে এলাম। অত্যন্ত সুসংবাদ, অনেকদিন ধরে শুনছি, তাহলে শেষ পর্যন্ত হচ্ছে, ভালোই হবে। ব্রিজটা হলে আরো দূর পর্যন্ত প্যাসেঞ্জার নেওয়া যাবে, আয়ও বাড়বে। আচ্ছা, এখানে কত রাত পর্যন্ত গাড়ি চলে? 9টা, বড় জোর 10টা। তুমি তাহলে 11টা পর্যন্ত? প্রয়োজন তাই, মেজ ভাইটার সামনে LLM পরীক্ষা দেবে, হ্যাঁ, তাই টাকার খুব প্রয়োজন। মাঝে মধ্যে হঠাৎ করে আপনাদের মতো 2-4 জন প্যাসেঞ্জার যদি পেয়ে যায়, সে আশায়। তোমার ভাই ইউনিভার্সিটিতে পড়ে? একজন নয়, 2 জন। ছোটটা থানা হেডকোয়ার্টারে BA ফাইনাল ইয়ারে পড়ছে। Good. মনে হচ্ছে তুমিও কিছু লেখাপড়া করেছো? জি, ইন্টারমিডিয়েটের বেশি এগোতে পারলাম না, তাই আমি ওদের অনেক পড়াতে চাই। এ ভেরি অনেস্ট অ্যাম্বিশন। এত রাত হয়ে গেল, এখন আসছে না। আমাদের জন্যই ভাইজান দিনরাত এত খেটে মরছে। আমার পরীক্ষার ফিসটাই ভাইজানকে এত বেশি খাটিয়ে মারছে। ইয়ে, ভাবি, আমি তো এগিয়ে গিয়ে খোঁজ নেবো। হ্যাঁ, এই ভদ্রলোক ভুলে ব্রিফকেসটা গাড়িতে ফেলে গিয়েছে। ব্যস্ত মানুষ, তাই ভুলে গিয়েছে। হ্যাঁ, আজ তো দেরি করলি যে? শেষ মুহূর্তে এক ভদ্রলোককে পেয়ে গেলাম, ডাক বাংলোতে পৌঁছে দিলাম, তাই একটু বেশি দেরি হয়ে গেল। এরপর থেকে তোমার আর এত দেরি করা চলবে না। বাড়তি টাইম চালাতে হলে আমি চালাবো। আমি যখন অক্ষম হয়ে যাব, তখন তোরাই তো হবে গাড়ির চালক, পুরো সংসারটাই চালাস। তোমার হাতে বিস্কিট কার? ওই যে ভদ্রলোক, ডাক বাংলোতে নামিয়ে দিলাম, টেনশনে ভুল করে ফেলে গেছেন। এটা নিয়ে আমাকে এক্ষুনি ছুটতে হবে। সারাদিন খেটে এসেছো, এখন থাক, সকালে ফেরত দাও। আরে না না, সকালে ভদ্রলোকের কি যেন কাজ আছে বললেন, তাছাড়া ব্রিফকেসের চিন্তা রাত্রে তো ঘুমোতেই পারবেন না। আরে একটা রাত তো মাত্র, কাল সকালে পৌঁছে দেব। ভাইজান, এত টাকা? দেখি টাকা, না না,
তাহলে কোনো ক্রমে রাখা যাবে না, আমি এক্ষুনি দিয়ে আসি। হ্যাঁ, তুমি সারাদিন কষ্ট করে এসেছো, বরং আমি গিয়ে দিয়ে আসি। সামনে তোমার পরীক্ষা, তুমি পড়ো, আমি গিয়ে দিয়ে আসি। এটা এখন আমার কাজ। গাড়ি নিয়ে যা। লাগবে না, অযথা তেল পরে লাভ কি? বাঁশবাগানে পাশ দিয়ে বটতলা হয়ে শর্টকাটে চলে যাব, মাত্র 2 মাইল পথ। সাবধানে যাস, এতগুলো টাকা, তোর তো আবার সব কাজে গোয়ার তুমি। সব কাজে গোয়ার তুমি। কিছুতে ফিরে যাওয়া যাবে না, এত টাকা পৌঁছে দিতেই হবে। আমার সঙ্গে চালাকি? পেতনি! এই, তুই এত রাতে এখানে কি করছিস? হ্যাঁ, সেদিন পেটনির আসর হয়েছে বলে আমাকে বোকা বানিয়েছিলি। সেদিনই ভেবে রেখেছিলাম সেজে তোকে একটা শিক্ষা দেবো। এই যে পেতনি বিবি, এখন ঘরে গিয়ে বালিশ নিয়ে শুয়ে থাকেন। যান, আমাকে যেতে দিন। দেবো না। দিবি না? না দিবি না? না। স্টপ, স্টপ, স্টপ। জব্বর, যে দেখতো এত রাইতে কোন শালা আমাদের আখড়ার দিকে আসছে? ভবিষ্যৎ চেয়ারম্যান, ওই জাহিদটা শালা। হ্যাঁ, শালা এত রাত ব্রিফকেস নিয়ে কোথায় যাচ্ছে? বাংলার নাকি? বাইরে তো সাধু। সেদিন ক্লাবের মাঠের শোধটা আজকে নিতে হবে। যাও। শালারা কোনো কাজের না। মারামারিতে পারে না শালাগুলো, আসতে পারে। আমি না তো। ঠিক আছে, দেখে নেব। স্যার, অতগুলো টাকা? হ্যাঁ, টাকাটা বড় কথা নয় কেয়ারটেকার। তাছাড়া ব্রিফকেসের মধ্যে ওয়ার্ক অর্ডার, প্ল্যান, ডিজাইন, এই সমস্ত জরুরি কাগজপত্র রয়েছে। শুধু ডকুমেন্ট থাকলে ভয় ছিল না, কিন্তু টাকা আছে বলেই ওটা আর ফেরত পাওয়ার আশা নেই। না 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 না, ড্রাইভারের কথাবার্তা শুনে কিন্তু আমার তেমনটা মনে হয়নি। অতগুলো টাকা দেখলে ড্রাইভার কেন? ওর 14 গোষ্ঠীর মাথা খারাপ হয়ে যাবে স্যার। না, তাহলে তোমরা এখনো আবির ড্রাইভারকে চেনো নি। এরকম লক্ষ লক্ষ টাকা দিয়ে 14 গোষ্ঠী কেন, আমাদের বাড়ির একটা কুত্তাকেও কেনা যাবে না। এই নিন আপনার বেশকে, জাহিদ হোসেন, ড্রাইভার আবিদ হোসেনের ছোট ভাই। টাকাগুলো গুনে নিন। তার আর প্রয়োজন হবে না ইয়াং ম্যান, আমি মানুষ নিয়ে কারবার করি। মানুষ চিনতে ভুল হলে এত দূর এগোতে পারতাম না। জাস্ট মিনিট। ইয়ে, যদি কিছু মনে না করো, পুরস্কার হিসেবে এই সামান্য কটা টাকা। দয়ার দান বা পুরস্কার নিতে আমরা অভ্যস্ত নই। চল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশ্চর্য, গ্রামাঞ্চলে এমন ফ্যামিলি এখনো আছে। স্যার, তবু একবার টাকাগুলো গুনে দেখলে হতো না? ননসেন্স, ভালো কাজের প্রশংসা নেই, সমালোচনা। ব্যাপারে তোকে ভাবতে নিষেধ করেছিলাম। ভাবতে চাই না ভাবি, কিন্তু না ভেবেও পারি না। টাকার জন্য ভাইজান হাড়ভাঙ্গা খাটনি খাটছে, আমরা পড়াশোনার নাম করে বসে বসে খাচ্ছি। আমি পরীক্ষা দেবো না ভাবি, ছোটখাটো একটা চাকরিমূলক ভাবছি।
আমার জীবন থাকতে তা আমি কোনোদিন হতে দেবো না। আমি মাকে কথা দিয়েছি তোদের মানুষের মতো মানুষ করব, সেই কথা আমি কিছুতেই মিথ্যা হতে দেবো না। মার কাছে আমাকে অপরাধী করিস নে শহীদ ভাই। আমার জন্য যদি তোদের এতটুকু মায়া থেকে থাকে, তাহলে সেই মায়া শ্রদ্ধার বিনিময়ে অন্তত ভালো করে পড়ালেখাটা চালিয়ে যা, তাতেই আমি খুশি হব। মার আত্মা শান্তি পাবে। টাকার চিন্তা তুই করিস না, টাকা আমি যেভাবেই হোক জোগাড় করব। হাতেম, হাতেম, তুই কি ভাবিস এই জীব বিক্রি করে শুধু তুই কষ্ট পাচ্ছিস, আমি পাচ্ছি না? কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই। সামনে শহীদের পরীক্ষা, জীবটা সারাবার মতো টাকা জোগাড় করা সম্ভব না। তুই তো সবই জানিস। না, এই জীব আমি বেচতে দেবো না। আজ এত বছর ওকে আমি তেল পানি দিয়ে ধুয়ে বুঝে লালন পালন করেছি। পাগলামি করিস না, ব্যবস্থা একটা হবেই। শোন, এই জীব বিক্রি করার কথা বাড়িতে কাউকে বলবি না। চল। আপনার গাড়ি রেডি। এই নে রামান মিয়া, এই জীব তো। হ্যাঁ স্যার, ইঞ্জিন শেষ, ওর অত টাকা নেই, তাই বাধ্য হয়ে বেঁচে দিয়েছে। বেচারা এত বছর জিপটা চালাচ্ছিল, খুব দুঃখ পেয়েছে। ঠিক আছে, এর দাম আমি ফেরত দিয়ে দেবো, মেরামতের খরচে দেবো। আপনি জিপটা রেডি করে রাখবেন, ব্লু বুকটাও ফেরত দেবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। থ্যাঙ্কস। সালাম আলাইকুম। মিনা, শহীদ, জাহিদ। কি হয়েছে? যেভাবে ডাকাডাকি করছো মনে হয় কোনো রাজ্য জয় করে এসেছো। বলতে পারো হ্যাঁ। এত টাকা আলাদিনের চেরাগ পেলে নাকি? শহীদ, জাহিদ, দেখেছো ভাইজান? হ্যাঁ, খুব তো ভেবেছিলিস পরীক্ষার ফিসের কি হবে। এই দেখ টাকা। আরে আজ পর্যন্ত তোদের এই ভাইকে আল্লাহ কোনো পরীক্ষা ফেল করাননি। এই নে তোর ফিসের টাকা, কালই জমা দিয়ে দিবি। এত টাকা কোথায় পেলে ভাইজান? তা জেনে তোর দরকার কি? তোর কিছু লাগবে কিনা বল। নে, কিন্তু দুষ্টুমি ছেড়ে লক্ষ্মী ছাত্রের মতো পড়তে হবে। আমি একটা কথা বলে রেখে দিই, আমি সবকিছু সইতে পারবো, কিন্তু লেখাপড়ার অবহেলা আমি সইতে পারবো না। যা। দেখেছো কেমন ভয় পায় আমাকে? কি ব্যাপার, অমন করে তাকিয়ে দেখছো কি? না ধরো, ওগুলো তুলে রাখো। শহীদের পরীক্ষার সময় আর বেশ কিছু টাকা লাগবে। তাছাড়া এতদিন ধরে তোমার যত গহনা শেষ করেছি, ভাবছি দু একটা করে গড়িয়ে দেবো। আসলে বড় খালি খালি লাগে তোমাকে। এত টাকা হঠাৎ কোত্থেকে জোগাড় করলে বলবে না? এই দেখো, আবার সেই একই কথা। টাকা জোগাড় হচ্ছে, এইটাই তো বড় কথা। কোত্থেকে কেমন করে এত সব জানার দরকার কি? আমার উপরে তোমার বিশ্বাস নিশ্চয়ই আছে। চুরি ডাকাতি করে নে, একদম হালাল, পরে সব জানতে পারবে। তা ধরো, এবার বলো কোনটা নেবে আগে, কানের না গলার? কোনটাই না, গহনার প্রতি আমার কোনো লোভ নেই। আমি গুড়িয়ে দেবো। আল্লাহ আল্লাহ করো ভাই, নবী করে ভাই, নবীর কলেমা পড়ে হয়ে যাবে পা। বাবা, আমি একজন অন্ধ, কিছু ভিক্ষা দিন, আল্লাহ আপনার মনের আশা পুরা করবে। আল্লাহ আল্লাহ। পরীক্ষার ফিস দিতে যাচ্ছি, দোয়া করবেন বাবা। দোয়া করি বাবা, দোয়া করি। আল্লাহ আল্লাহ। ও বাবা রে, ও বাবা, ও বাবা। দেখুন বাবা, নিন। সাহেব, সাহেব, ওই গুন্ডাটা আমার টাকা মেরে দিয়েছে। কোথায় যাচ্ছিস? এই, এই দাও। তাড়াতাড়ি আসেন। সাহেব, এই, রক্ত। একে তো বাচ্চা ছেলে, তার উপর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমাদের স্টকে যা রক্ত ছিল তা দিয়েছি। আরো মিনিমাম 3-4 ব্যাগ রক্ত না হলে ওকে বাঁচানো কঠিন হবে। সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে, বেশ টাকাও লাগবে। আপনি ওর বাবা মাকে খবর দিন, অ্যাজ আর্লি। ওর বাবা মা কোথায় থাকে আমি কিছুই জানি না। ছেলেটি চাকু খেয়ে অজ্ঞান হয়ে গেল, তাই কিছু জানা হয়নি। তবে আমার ভাইজানকে খবর দিয়েছি। শহীদ, ভাইজান শহীদ, কে?
কি হয়েছে তোর? না ভাইজান, আমার কিছু হয়নি। গুন্ডাটার হাত থেকে আমার টাকা উদ্ধার করতে গিয়ে বাচ্চা ছেলেটার এখন সংকটাপন্ন অবস্থা। হ্যাঁ? খোকা, ইমিডিয়েটলি রক্তের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, যে করি হোক ওকে বাঁচাতেই হবে। যা রক্ত লাগে আমি দেবো ডাক্তার, আমি দেবো। তাহলে গ্রুপ টেস্ট করতে হবে। ডাক্তার, কেন জানি আমার মন বলছে ওর সঙ্গে আমার গ্রুপ মিলে যাবে। প্লিজ দেরি করবেন না। ও আমার ভাইয়ের জন্য রক্ত দিয়েছে, আমি ওর জন্য আমার শরীরে সমস্ত রক্ত দেব। প্লিজ, হাত দেরি নয়, চলুন ডাক্তার, চলুন। হ্যাঁ বেশ, চলুন। ইয়েস, আপনার গ্রুপ মিলেছে। চলুন। ভাইজান, তোমার যখন মিলেছে আমারও মিলবে, আমিও রক্ত দেবো। না, সামনে তোর পরীক্ষা, এ নিয়ে তোকে ভাবতে হবে না। চলুন ডাক্তার, কুইক। আমি ফিরে না আসা পর্যন্ত তুই এখানে থাকবি। কোনো চিন্তা করেন না ওস্তাদ, আপনার হুকুমে আমার জান ভাজি। চল শহীদ, বাড়ির থেকে টাকা নিয়ে তুই আবার রওনা হয়ে যা। ডাক্তার সাহেব, আমি যাবো আর আসবো, প্লিজ ওকে একটু দেখবেন। চল। যা, মন খারাপ করিস নি, তুই আবার এক্ষুনি চলে যা। কালই তো তোর লাস্ট ডে। হচ্ছে হচ্ছে হচ্ছে। কিরে, রাস্তায় বেরিয়েছিলিস কেন বাবা? মাকে খুঁজতে। খবরদার, এভাবে আর বেরোবি না। আমি তো বলেছি সময় মতো তোর মার কাছে নিয়ে যাবো। খা। কেমন আছেন ডাক্তার সাহেব? ভালো। আপনার টাকা শেষ হয়েও বেশ কিছু বাকি পড়েছে। ওকে নিয়ে যাওয়ার সময় সমস্ত বিল চুকিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। নে খা, নে। কি ভাবছো? মিনা, টাকা তো সব ফুরিয়ে গেল। এখন ছেলেটার চিকিৎসার জন্য আরো কিছু টাকার প্রয়োজন। ছেলেটার কেউ নেই, এক দরিদ্র মহিলার কাছে মানুষ। শেষ পর্যায়ে এসে যদি নাও, তোমাকে আমি হারতে দেব না, এ দুটো নাও। না না, একে একে আমি তো সব নিচ্ছি, শুধু এই দুটোই বাকি। এ আমি নিতে পারবো না। না বলছি, একটা নিষ্পাপ ছেলের জীবনের চেয়েটা বেশি নয়, স্বামীর শান্তি চিত্রের সুখ বেশি নয়। তুমি তো আমার সবচেয়ে বড় অলংকার। না মিনা, এই যাত্রায় আল্লাহ ওকে রক্ষা করেছেন, ভবিষ্যতে ওকে আর কখনো একা ছেড়ে দিও না সালমা। একটা ডেলিভারি ছিল, সেখানে ছিলাম, সেই ফাঁকে বেরিয়ে গেল, জানতে পারিনি। যাই হোক, আর মাত্র কিছুদিন, তারপর ওকে আমি নিয়ে যাব। এই কটা দিন ওকে চোখে চোখে রেখো। যাও। ছেলেটা কেমন আছে? ভালো, ভালো হয়ে গেছে। যার কাছে থাকতো তার কাছে পৌঁছে দিয়ে এসছে। সত্যি, তোমার মতো লোকের যুগে আর দেখিনি। একটা রাস্তার ছেলের জন্য যা করলে তার তুলনা হয় না। শহীদ বলছিল ছেলেটার বয়স নাকি 6-7 বছর হবে। হ্যাঁ, আমাদের ছেলেটা বেঁচে থাকলে ওরকমই বয়স হতো। হ্যাঁ, একটা সন্তানের জন্য তোমার বুকে কি যন্ত্রণা লুকিয়ে আছে তা কেউ জানুক আর না জানুক, আমি তো জানি। তোমার মাঝে কি কম? মাঝে মাঝে তুমি ঘুমের মধ্যে খোকা খোকা বলে চিৎকার করে ওঠো। তাই নাকি? হ্যাঁ,
তোমার খোকা বেঁচে আছে, মিনা বেঁচে আছে। ওই খোকাই তোমার খোকা, এই কথা তোমাকে আমি এখন বলতে পারছি না, তবে বলবো সে সময়ের আর বেশি দেরি নেই, বেশি দেরি নেই। কি ভাবছো? হ্যাঁ, কিছু না। ভাইজান, ভাবি, জাহিদ, এই যে ভাইজান। কি রে, কি হয়েছে? এত হইচই করছিস কেন? দোয়া করো ভাইজান, ভাবি দোয়া করো। আমি LLM এ ফার্স্ট ক্লাস পেয়েছি। আমি জানতাম, আমি জানতাম আমার ভাই এমন একটা কিছু করবে। আমার শ্রম, আমার আশা বৃথা যেতে পারে না মিনা। আমি আয়ের মতো করলে কি হবে, ওরা বাকিটা পুষিয়ে দেবে। তাহলে ব্যারিস্টার হবি? হবে না মানে আলবত হবে। মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। আয় আয় ভিতরে আয়। মা, তোমার কথা আমি রেখেছি। শহীদ ভালো রেজাল্ট করেছে, তুমি শুধু দোয়া করো মা, আমি যেন তোমাকে দেওয়া কথা রাখতে পারি। শোনো, শহীদের পরীক্ষা নিয়ে আমার একটা মানত ছিল, একটু পীর বাবার মাজারে যাব। গতকাল থেকে সেখানে সিন্নি হচ্ছে। ঠিক আছে, যাও যাও। আচ্ছা যাও। এবারে খোকাকে আনার সময় প্রায় হয়ে এসেছে। আমার খিদে লেগেছে, খেতে দেখো আম্মা। তাড়াতাড়ি খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। শরীরটা ভালো নেই, পাক করা হয়নি। এবেলা কুড়মুড়ি খেয়ে থাকো, অভিনয় রেখে দেবো বাবা। না, ভীষণ খিদে পেয়েছে, গুড়মুড়ি খাবো না। মাদারা সিন্নি হচ্ছে, আমি সেখানে গেলাম। খোকা, খোকা শোন, চাস নেই। আল্লাহ, তুমিও আমার কঠিন বিপদটা দূর করে দাও। তুমি আমাকে তার কাছে পৌঁছে দাও। আমি তো কোনো দোষ করিনি। খালাম্মা আমাকে ঠিক মতো খেতে দেয় না, আমি আর সেখানে ফিরে যাব না। কে তুমি বাবা? আমি খোকা। কার সাথে এসেছো? একাই এসেছি, আমার কেউ নেই। কেউ নেই? কেন, তোমার মা বাবা? আমার কেউ নেই। খালাম্মা আমাকে ঠিক মতো খেতে দেয় না, আদরও করে না। আমি তোমাকে খেতে দেবো, মায়ের মতো আদর করবো। আমার সাথে যাবে? যাবো। বলে ডাকবি? বল 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 খোকা। মা, খোকা। খোকা, খোকা, খোকা কোথায় সালমা? এই তো ছিল, মাজারের কথা বলে বেরিয়ে গেল। কি বলছো তুমি? আবার একা একা বের হয়েছে? কত ডাকলাম, শুনলি না। খোকা, খোকা, খোকা। কোথাও খোকাকে খুঁজে পেলাম না শেষ পর্যন্ত। না না, খোকাকে যে আমার খুঁজে বের করতেই হবে, নাহলে সবার কাছে আমি আজীবন অপরাধী হয়ে থাকবো। বাবা, বাবা। খোকা, তুই এখানে কেমন করে? মানে হলো মা। খোকা, খোকা কোথায় গেলি? ওই তো মা ডাকছে। মা? হ্যাঁ বাবা, তুমি আমাকে মা ডাকতে বলেছো, তাহলে আমাকে ভীষণ আদর করবে। খালাম্মা আমাকে ঠিক মতো খেতেই দেয় না, আমি রাগ করে চলে এসেছি। তুমি বুঝি খাওয়া থাকো, ভালোই হলো। এখন থেকে তোমার কাছে থাকতে পারবো। ঠিক আছে, কিন্তু খবরদার আমাকে যেন বাবা বলে ডাকিস না। আর আমি যে তোর বাবা, তাও এখানে কাউকে বলবি না। কেন বাবা? তাহলে তোর মার ভীষণ বিপদ হবে।
আমি তোকে আর তোর মার কাছে নিয়ে যেতে পারবো না। যখন তোকে তোর মার কাছে নিয়ে যেতে পারবো তখন সব বলবো। এখন আর কোনো প্রশ্ন করিস না, যা বলি শুধু তাই করে যাবি। ঠিক আছে। খোকা, খোকা, এই যে তুমি কখন এলে? এই তো। তো তুই এখানে কি করছিস? না মানে আমি ওকে জিজ্ঞেস করছিলাম ও এখানে কেমন করে এলো। তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, এই তো সেই ছেলে যে শহীদের টাকা বাঁচাতে গিয়ে নিজে মরতে বসেছিল। তাই বুঝি? এদিকে আয় বাপ। যে মা তোর মতো খোকাকে পেটে ধরেছে, সত্যি সে ভাগ্যবতী। জানো, আমি ওকে বাজারে পেয়েছি, ওর নাকি কেউ নেই, তাই নিয়ে এলাম। ভালোই হয়েছে। আসলে ওর তেমন কোনো আশ্রয় নেই। তুমি যখন এনেছো তখন অসহায় ছেলেটির একটি হিল্লে হলো। হ্যাঁ, ওকে আমি রেখে দেব। ওকে দেখলে বারবার আমার খোকার কথা মনে পড়ে। ঠিক আছে, রেখে দাও। তোমাকে তো মা বলবে, আমাকে কি বলবে? কেন বাবা? কি রে? মেজোর সঙ্গে একটা বাজে ধরেছি। মেজোর স্কলারশিপটা পেলে। আরে এ পিচ্ছে এখানে? পিচ্ছি বলছিস কেন? ও আমার ছেলে। হ্যাঁ, তাই নাকি? তাহলে তো আমরা রেডিমেড চাচা হয়ে গেলাম। ভালোই হলো। স্কলারশিপটা পেলে আমি তো বাইরে চলে যাব, তারপর জাহিদও শহরে পড়তে যাব। তখন তোমার বুকটা শূন্য হয়ে যেত, তাই আল্লাহ ওকে মিলিয়ে দিয়েছে। সালমা, খোকা তার মায়ের কোলে ফিরে গেছে। আমি এখন কাছে নিয়ে থাকবো আবিদ ভাই। নিঃসন্তান বিধবা হয়ে তুমি যে উপকার করেছো সেদিন শোধ হবার নয়। মন খারাপ করো না, আমি মাঝে মাঝে খোকাকে নিয়ে আসবো। চলি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আবিদকে আজকাল নিয়মিত স্ট্যান্ডে দেখা যায় না? ওর জিপটাই সম্বল ছিল, বিক্রির পর এখন একটা ভাড়ার টেম্পো বদলিতে চালায়। ভাইদের জন্য ও যা করলো তার তুলনা হয় না। তা সত্যি। আচ্ছা, ওর মেজো ভাই যে পরীক্ষা দিয়েছিল তার? ও শহীদ খুব ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ক্লাস। শুনলাম সরকারি বৃত্তি পাবে, বিদেশ যেতে পারবে। ভালো ভালো, খুব ভালো। অত্যন্ত সুসংবাদ। সারা জীবন তো নরেন্দ্রজির সোফাতে বসেই কাটলো, আজ না হয় এই শক্ত বেঞ্চিতে বসলাম। হ্যাঁ, এসো। মিনা, ইনি হচ্ছেন সেই চৌধুরী সাহেব। ওয়ালাইকুম। আর ও হচ্ছে আমার স্ত্রী মিনা। দেখেই বুঝতে পেরেছি লক্ষ্মীর ছায়া। ভালো আছে তো মা? জি ভালো। তোমরা কথা বলো, আমি আসছি। বসো। হ্যালো ইয়াং ম্যান, তুমি কেমন আছো? জি ভালো। ইনি চৌধুরী সাহেব। আমার ধারণা ঠিক হলে নিশ্চয়ই তুমি মেজো। জি। রবীন্দ্রের কাছে শুনলাম খুব ভালো রেজাল্ট করেছো। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তা এবার কি করবে ঠিক করলে? এখনো ভাবিনি। ভাইজানের ইচ্ছা ব্যারিস্টারি পড়াবেন, একটা স্কলারশিপ পাবার সম্ভাবনা আছে। দ্যাটস ভেরি গুড। আমি এবার আসি। সালাম আলাইকুম। যে তোমাদের সমাজে গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধাটা এখনো আছে। আমাদের সোকাল হাই সোসাইটিতে এসব তো আজকে উঠেই গেছে। এইসব আবার কেন? অবশ্য আপত্তি করব না, কারণ আধুনিকতার চাপে এসব খাবার তো একেবারে ভুলেই গেছি। পিঠা। আমি একটা প্রয়োজনে তোমাদের এখানে এসেছি। তোমাদের কিছু জিনিস আমার কাছে রয়েছে, সেগুলো দিতে এসেছি। আপনার কাছে আমাদের জিনিস? হ্যাঁ, একদিন তুমি 10 লক্ষ টাকা সহ ব্রিফকেস ফেরত দিয়ে আমাকে ঋণী করে রেখেছ। আজ আমাকে ঋণমুক্ত হবার একটা ছোট্ট সুযোগ দাও। তোমার সব আমি জেনেছি, তাই এই তোমার জমির বন্ধকি দলিল, এই হলো জিপের ব্লু বুক, আর এই হচ্ছে চাবি। আমার মায়ের গয়নাগুলো। চোখের সামনে আমার মেয়ের হাত, কান, গলা খালি থাকবে, বাপ হয়ে আমি তা দেখতে পারবো না। না ধরো।
না চৌধুরী সাহেব, মাফ করবেন, দয়ার দান আমি নিতে পারবো না। একে দয়ার দান বলছো কেন? এ কৃতজ্ঞতার নিদর্শন। চৌধুরী সাহেব, আমি আমি অপারক, দয়া করে ক্ষমা করবেন। আবির, আমি খুব সরল মন নিয়ে এসেছিলাম, তোমার আত্মসম্মানে আঘাত লাগবে এ কথা আমি ভাবিনি। তুমি তুমি আমাকে ক্ষমা করো। তবে যদি ঋণ হিসেবেও গ্রহণ করতে, এই পিতৃহৃদয়ে একটু শান্তি পেতাম। চলি। শুনুন, এইগুলো আমি নেব শুধু আপনার মনে ব্যথা না দেওয়ার জন্য। তবে একটা শর্ত থাকে। বলো। এইগুলো আমি ঋণ হিসেবে নেব, এবং আমি যখন ফিরিয়ে দেব তখন আপনি ফিরিয়ে নিতে আপত্তি করবেন না। আর এই কথা আমরা তিনজন ছাড়া আর কেউ জানবে না। ঠিক আছে, তোমার সব শর্ত আমি মেনে নিলাম। সত্যি তুমি মহৎ আবিদ। তবে আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, আমার একটা জিনিস চাইবার আছে। আমাদের মতো লোকের কাছে আপনার কি বা চাওয়ার আছে? তোমাদের মতো মানুষের কাছেই তো দেবার মতো কিছু দুর্লভ জিনিস থাকে। কথা দাও, আমাকে তুমি ফিরিয়ে দেবে না। আপনাকে দেওয়ার মতো আমার তেমন কিছু নেই, তবু কথা দিচ্ছি ফেরাবো না। বলুন কি চান? আমার একমাত্র মেয়ে লিজার জন্য তোমার ভাই শহীদকে চাই। হয় না চৌধুরী সাহেব। তুমি আমাকে কথা দিয়েছ আবির। কিন্তু কিন্তু এই যে অসম্ভব চাওয়া, কোথায় আপনার কোথায় আমরা? সারা জীবন কন্ট্রাক্টরি ব্যবসা করে বুড়ো হয়েছি, মানুষ নিয়ে আমার কারবার, মানুষ চিনতে আমি ভুল করি না। তোমাদের এই ঘরই হচ্ছে আমার মেয়ের সুখের ঠিকানা। তুমি তুমি আমাকে নিরাশ করো না বাবা। চৌধুরী সাহেব, আপনার মেয়ে আমাদের মতো দরিদ্রের ঘরে কিছুতেই সুখী হতে পারবে না। বাস্তবতার কঠিন আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, সুখের ঠিকানা হারিয়ে ফেলবে। আমাকে মাফ করবেন, এত বড় কঠিন পরীক্ষায় আপনি আমাকে ফেলবেন না চৌধুরী সাহেব। তুমি কথা দিয়েছিলে ফেরাবে না, ঠিক আছে। দাঁড়ান চৌধুরী সাহেব, আপনার মেয়ে বাড়ি বউ হয়ে আসবে। না। হ্যাঁ, তুমি কথা দিয়েছিলে, সে কথা ভঙ্গ করো না। আপনি দিন তারিখ ঠিক করুন, আমি শহীদকে রাজি করাবো। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। তাহলে মেজো ভাইয়ের বিয়ে পাক্কা। আমার তাহলে চলবে প্রেমের টাকা। তুমি কথা দিলেই হলো? কোথাকার কোন গেও ভূত, তার সাথে আমার মেয়ে বিয়ে? অ্যাবসার্ড, ইম্পসিবল। ড্যাড, তুমি কি পাগল হয়েছো? না, তবে যে বাড়িতে মেয়ে বাবাকে পাগল বলে, সে বাবার অনেক আগেই পাগল হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি তা হইনি আর হবও না। তবে তোমাদের মা মেয়েকেও আর পাগলামি করবার সুযোগ দেব না। আজ থেকে এ বাড়িতে আমি যা বলবো তাই হবে, বুঝলে? তুমি কি আমাদের গুলি করবে নাকি? তাই করতে পারলে ভালো হতো, তবে আমি তোমাদের নয়, নিজেকেই গুলি করব। আই মিন সুইসাইড। তবে তাতে তোমাদের কোনো লাভ হবে না। পায়ের উপর পাতলে খাবে আর বেলেল্লাপানা করে বেড়াবে, সে পথ আমি বন্ধ করে রেখেছি। কারণ আমার মৃত্যুর পর তোমাদের পথে দাঁড়াতে হবে। আমার বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স তোমরা কিছুই পাবে না, পথে ভিখিরি হবে। আমি সেইভাবেই দলিল করে রেখেছি। আমার কথায় রাজি হলে আমি দলিল পরিবর্তন করব, তা না হলে যা বলেছি তাই হবে, ভিখিরি হয়ে পথে দাঁড়াবে। ড্যাডি প্লিজ। না, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে হয় আমার কথায় রাজি, না হলে আমি যা বলেছি তাই করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ড্যাডি প্লিজ স্টপ ইট। আমি রাজি। আমিও রাজি। তুমিও মরো না, আমাদেরও পথের ভিখিরি করো না। তবে আমার একটা শর্ত আছে। বলো। এ বিয়েতে আমি উপস্থিত থাকবো না, আর বিয়েটাও এ বাড়িতে হবে না। ঠিক আছে, গ্রামে গিয়ে বিয়েটা আমি দিয়ে আসবো।
মেজ ভাইয়ের ভাগ্য বলতে হবে। কোটিপতির একমাত্র সুন্দরী মেয়ে, রাজকন্যা আর রাজত্ব একসঙ্গে। ওস্তাদ ভাই, এবার কিন্তু তোমাদের। ও আজ রাতটা থেকে গেলে হতো না? না, সময় থাকতে আজ রাত্রে আমাকে ফিরে যেতে হবে। লিজার মা আবার একটু সেন্টিমেন্টাল, ওদিকটা সামলাতে হবে না? আরে না না, তুমি কিচ্ছু ভেবো না। একমাত্র মেয়ে, অভিমান করে আর কতদিন থাকবে? তুমি দেখবে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা চলে যাবি, চলো আপনার গাড়িতে পৌঁছে দিয়ে আসি। জাহিদ আসার হাতেম দিলা, এবার তোর ভিড় কমা। যত কথা আছে কাল বলিস। শহর থেকে আসতে বেশ ধকল গেছে, মেজবুকে এখন বিশ্রাম নিতে দে। আচ্ছা আচ্ছা, ভালো, বাই বাই। চলি রে শহীদ, এখন তো ভাবিও যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো। কি রে ভাবি, এখানে কি করে রেস্ট হবে? কনজেস্টেড, রেস্ট নেওয়ার মতো জায়গা হলো? গরিবের ঘরে যখন বউ হয়ে এসেছো তখন এখানেই কষ্ট করে থাকতে হবে। ড্যাডির কি পছন্দ? নাও শুয়ে পড়ো। কি হলো? আমার ভয় করছে। কোনো ভয় নেই, আরে আমি তো আছি। আমার দম বন্ধ হয়ে আসছে, এখানে থাকলে আমি মরে যাব। লিজা, এখানে আরো মানুষ বাস করে, তাদের কারো দম বন্ধ হয়নি, মারাও যায়নি। একটা কথা মনে রেখো, কখনো এমন কিছু বলো না যাতে আমার ভাই ভাবি মনে কষ্ট পায়। ওনারা আমার বাবা মার মতো। নাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। মনে রাখিস, যে করেই হোক ছেলেটাকে হাত করে নিবি। একবার আমাদের সোসাইটিতে এনে ফেলতে পারলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওকে নিয়ে আসবো মা, তবে তার আগে এই বাড়ির সুখের সংসারে আমি আগুন লাগিয়ে দেব। গোসল করে আছে। আরে ওস্তাদ ভাই, তোমারই অবস্থা, হেরা বালিশে ঘুমিয়েছিলে নাকি? না, ঘুমের মধ্যে বালিশ ছিঁড়ে গেছে। আচ্ছা তুমি যাও, আমি একটু ঘষা মেরে আসতেছি। ঠিক আছে। তুমি তো ঘুমের মধ্যে বালিশ ছিল, আমার তো বলে তাও নাই। আচ্ছা একটু তাড়াতাড়ি কর, ওদের ওঠার সময় হয়ে গেল। ভাবি, এক কাজ করি, পুকুর থেকে পানি এনে গোসলখানা গ্রাম ভর্তি করে দেই। শহীদ ভাই আর মেজর ভাইয়ের সঙ্গে বাড়িতেই গোসল করবে। নতুন অবস্থায় পুকুরে না এরা গেল। এত বুঝিস তুই? বড় বেশি পেকে গেছিস ভাবি। কাপড় কি? এত জোরে চেঁচাচ্ছিস, ভাবি শুনতে পাবে তো। আমি আরো জোরে ঠেকাবো। তুই এমন করে চুল চাললি কেন? তুই আমার কাপড় লোকালি কেন? সুযোগ পেয়েছিস, সুযোগ নিবি? 100 পান নেব। আমি 100 বার চেঁচাবো, ভাবি ভাবি। তাহলে তোকে আজ আমি পানিতে চাবো। চেঁচাবো না, আর চেঁচাবো না, জাহিদ। বন্ধু রে, আমি আর
বিয়ে করব না, আমি আর বিয়ে করব না, আমি আর বিয়ে করব না, আমি ভাগাই, আমি মহিষের মতো কোথায় যাচ্ছিস? ওদিকে যাস রে, মরা মানুষ পুকুরে ভাইসা উড়ো, সুগন্ধ হয়ে যাইব। আমি আবার মরা মানুষ দেখলে খুব ভয় পাই। ভাগ ভাগ ভাগ। ও লও চাচা। না না, সকালবেলা মুখ খারাপ করবো না, সিরিয়াল মতো ডিউটিতে যেতে হবে। আরে শহীদের বিয়ের ঝামেলায় কাল রাতে মাল টানার সুযোগই পাওনি। হ্যাঁ, সেটা বুঝে সকাল বেলায় চলে এলাম তোমার সেবায়। আর তুমি না করছো? আরে ডিউটিতে যাওয়ার আগে গত রাতের নেশাটা মেরে যাও, নইলে বাসি ফুকতে ভুলে গিয়ে স্ট্যান্ডে ট্রাফিক জ্যাম লাগিয়ে দেবে যে। হ্যাঁ, নাও। নাও নাও খাও। চাচা, কথাটা কিন্তু এখনো ফাইনাল হলো না। কোনটা? ওই যে আশার সঙ্গে আমার বিয়েটা। মাল খাওয়ার সময় পেঁচাল পেঁচাল? আলবাত, আশার বিয়ে তো সিরিয়াল মতো জাহিদের সঙ্গে হবে। হ্যাঁ, কি? তাহলে যে আমার কাছ থেকে এতদিন মাল খাওয়ার পয়সা নিয়েছো তার হিসেব জানো? কত? 10,000 দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে দাও। 10,000? এত টাকা কোত্থেকে দেব? টাকা তো দিতে পারবো না। তাহলে যা বলেছি তাতে রাজি হয়ে যাও। কি? টাকা দিও না, আশাকে দাও। সারা জীবন মাল খাওয়ার বাজেট আমার। কি হলো, কিছু বলছো না যে? তুই শালার বেটা একটা পাক্কা মতলব বাজ। ঠিক আছে, আশার বিয়ে সিরিয়াল মতো তোর সঙ্গেই হবে। আসি, আসসালামু আলাইকুম। আমার জানের জান আশামণি, তোমার আশায় দিন গনি। এত সকালে গোসল করে এলে বুঝি? না, কলসি গলায় বেঁধে মরতে হ্যাঁ? ছি 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 ছি, আমি বেঁচে থাকতে তুমি মরতে যাবে কোন দুঃখে? ও মেজো ভাই, মেজো ভাই, আরে ও ভাবি, আরে ওঠো না। ঘুমায় রে বাবা। আরে কি হলো? কিরে, এত তাড়া কিসের? বারে, বিয়ে হতে না হতে বউ নিয়ে ঘুম থেকে উঠতে বেলা 8টা বাজিয়ে ফেলেছ। 12টা বাজতে বোধ আর দেরি নেই। তাড়াতাড়ি গোসল করে এসো, সবাই একসাথে মিলে নাস্তা করবো। মেজো ভাবি কোথায়? মেজো ভাবি, আরে ও ভাবি। ডিস্টার্বিং এলিমেন্ট। সরি ভাবি। আহা, তুমি অমন করে কথা বলো কেন? চট করে বেডরুমে ঢোকে, ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হয়। এই কমন সেন্সটা নেই কেন? ছোটবেলার অভ্যাস। পিঠে পিঠে দুই ভাই একসঙ্গে বড় হয়েছে, ও এতটা ভাবেনি। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। তাই বলে এসব নোংরামি করবে? হ্যাঁ, চুপ করো। এই যে ভাবি, ঘুম ভেঙেছে তাহলে? এই দেখো কি এনেছি, হাতের পিঠা। আমি আর বড় ভাবি সারা রাত ধরে বানিয়েছি। খেয়ে প্রশংসা না করে পারবেই না। গোসল করে এসো, সবাই একসঙ্গে খাবো। ওসব পিঠা টিঠা আমি খাই না। এখানে সবই খায় লিজা, আমরাও খাই, তোমারও খাওয়া উচিত। ওহো, বললাম তো এসব আমি খাই না, পেটের অসুখ হবে। বরং আমি যেটা অভ্যস্ত তাই করো। এক কাপ বেডটি নিয়ে এসো। ঠিক আছে ভাবি, আমি তোমার বেডটি এক্ষুনি এনে দিচ্ছি। তারপর কিন্তু পিঠা খেতে হবে। পিঠা খেতে হবে, জোর করে খাওয়াবে নাকি? মেজমা, এই দেখো, তোমার জন্য এই ফুলগুলো এনেছি। কি সুন্দর, তাই না?
সুন্দর না ছাই, তোকে না বলেছে আমাকে মেজমা বলে ডাকবি না? আমি তো মেজমা হতে যাবো কোন দুঃখে? তোর মা বাবার পরিচয় নেই, কুড়িয়ে পাওয়া একটা রাস্তার ছেলে, মেজো বউ। এতটুকু শিশুকে এসব কথা বলতে নেই, তাতে মন ভেঙে যায়। দেখুন ভাবি, এতে তো পড়া নেই, কাকে কি বলতে হয় না হয় সেসব আমাকে না শেখালেও চলবে। লিজা, তোমাকে যেটা বারবার নিষেধ করেছি তুমি সেটাই করছো। থাক শহীদ, রাগ করিস না। সারা জীবন শহরের পরিবেশে মানুষ হয়েছে, তাই দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। তুমি রাগ করো না মেজো বউ। আর খোকা, রাগ করো না, আমার সহানুভূতি দেখায়। আমাকে একা পেয়ে সবাই যার যে খুশি বলবে, উপদেশ দিবে, আর আমি তুমি শুনতে থাকবো। আমি মাহমুদুল হক চৌধুরী। আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে আমার মেয়ে লিজা ও তার স্বামী শহীদ হোসেন যৌথভাবে। কোনো কারণে লিজা তার স্বামীকে ত্যাগ করলে অর্ধেক সম্পত্তির মালিকানা শহীদের ঠিকই থাকবে, কিন্তু লিজার কোনো মালিকানা থাকবে না। কিন্তু সে মাসে মাসোয়ারা পাবে মাত্র 5,000 টাকা, আর আমার স্ত্রী পাবে 3,000 টাকা। বাকি সম্পত্তি জনকল্যাণে সরকারি ট্রাস্টে চলে যাবে। সর্বনাশ! আবিদ একজন মহৎ হৃদয়ের অধিকারী। আমার দান সে গ্রহণ করেনি, তার প্রচন্ড আত্মসম্মান বোধ। তবে বন্ধকি জমি ও গহনা ছাড়িয়ে ওর বিক্রি করা চিত্র ফেরত নিয়ে ওকে সেগুলো ঋণ হিসাবে গ্রহণ করাতে পেরে আমি আনন্দিত। এই ডায়েরি আমার অস্ত্র। আরে ধাত্রিকা সাটা সাট, এবার আর কোনো বাধা নেই, আরাম করে বাড়িতে মাল খাওয়া যাবে। সাটা সাট। সর্বনাশ হয়ে গেছে, উঠে এসো। এনিথিং রং? এসো বলছি। কি? এই উইলটা পেয়েছি, এতে আমাদের সর্বশান্ত করা হয়েছে। আরো কথা আছে, শোনো। ডায়েরিতে একটা ঘটনার কথা পেয়েছি। ডায়েরির কথাগুলো কায়দা করে শহীদের কানে দিতে হবে। তুমি আজই ওদের বাড়িতে যাও। ও ডোন্ট ওয়ারি আন্টি, জ্যাক না পারে এমন কোনো কাজ নেই। আই এম গোয়িং। যেমন করে পারিস শহীদকে হাত করে নিবি, ওর মতের বিরুদ্ধে কিছু করবি না। আমাদের মূল উদ্দেশ্য ওকে আমাদের কাছে নিয়ে আসা। I love you, darling. আরে আরে, কি করছো তুমি? ছাড়ো না, ছাড়বো না। দিনে দুপুরে কি শুরু করলে? ছাড়ো লিজা, এটা গ্রামের বাড়ি। সেই জন্য তো এখানে থাকতে চাই না। একমাত্র রাতটুকু ছাড়া ফিরলে তোমাকে কাছেই পাই না। লিজা, লিজা, তোমাকে দেখতে এলাম। সেটা ইউ আর কুইন অফ দ্য হানিকাম, মৌচাকের রানী। আরে তোমাকে ঘিরেই তো আমরা সব। ভেরি গুড। একা একা এখানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তোমাদের পেয়ে আমার খুব আনন্দ লাগছে। মেজু বউ, মেজু বউ, উঠোনে এইভাবে কথা না বলে মেহমানদের ঘরে নিয়ে বসাও। যাচ্ছি, ফ্রিলি একটু কথা বলা যাবে না। সেই ব্যবস্থা করেই এসেছি। আন্টির কাছ থেকে বুদ্ধি নিয়েছি, তোমাকে নিয়ে ফিরবই। মেজু ভাবি, মেজু ভাবি, এই নাও আচার। তেল নুন মরিচ দেখে তো দারুণ মজা। তোমার সবটাতে বেশি বাড়াবাড়ি। বিউটিফুল। ভাবি, এরা কারা? আমার কাজিন এবং ফ্রেন্ড। I'm Jack. I'm Donny. I'm Donny. I'm Mary. All our friends, Shata Shat. কিন্তু তোমার নাম কি? আশা। পাশের বাড়িতেই থাকি। Beautiful. না, আপনারা? আমার কাজিন জ্যাক, আর এরা সবাই আমার বন্ধু। আন্টি পাঠিয়েছে লিজাকে দেখে যেতে। আপনারা মেজে বড় আত্মীয়। বাবা, ওদের ভেতরে নিয়ে যাও। যাও, বিশ্রাম করুন, পরে কথা হবে। আমি না, মেয়েমাদের খাওয়ার ব্যবস্থা করো। আমার ভাসু। ওই নোংরা গাইয়া রংবাসটা তোমার ভাসু? তবে আর বলছি কি, দেখলে তো কি অবস্থার মধ্যে আছে। অবস্থার ব্যবস্থা করেই যাব। 7টা 7, সেই জন্যই তো এসেছি। চলো চলো।
জ্যাক এই হচ্ছে মিস্টার শহীদ। ভাবি তোমার মেহমান, তুমি একটু সাহায্য এসব আমার বাড়ির চাকর বাকররা করে। এসব ঘরের মেয়ে মানুষদেরও কাজ। ঠিক আছে, তোমরা হাত মুখ দিয়ে শুরু করো, বাকিটা আমি নিয়ে আসছি। ওকে, সেটা সেট। মেজু বউ কইরা আসা, বন্ধু আর বান্ধবীদের সাথে আছে। আর শহীদ মেজু ভাইয়াকে দেখলাম চলে গেল, তাড়াতাড়ি দাও, সবাই বসে আছে। মেজু বউ খাচ্ছে আর শহীদ রাগ করে বেরিয়ে গেল। আরে বেআই সাহেব, এত হাত ছোড়াছুড়ি করছেন। দিস ইজ ব্রেক ডান্স, সেটা আরে বাপরে, এটা বলে ব্রেক ডান্স? আমার তো মনে হয় এটা ব্যাঙ্গের নাচ। আদম ভাই, চলো ভাই, আমি আসি। এসো, বি অ্যাকম্পানিড উইথ মি। আমার পার্টনার হও। আমি দুঃখিত। হোয়াই ইউ আর সুইট। স্টপ ইট! এসব লাফালাফি বন্ধ করো। তুমি সবথেকে বেশি বাড়াবাড়ি করো। আমার কি কোনো অধিকার নেই বাড়িতে? আছে, তবে তারও একটা সীমা রেখা আছে। বাড়িতে মুরব্বী রয়েছে। এই বলবে তুমি কে? তারা এখানে আসবে না। তারা এত ছোট নয়, তাদের আত্মসম্মান বোধ আছে। যত সব। আমিও তাহলে আসি জ্যাক সাহেব। গো সেটা সেট। আজকাল তো জানে না, আবার শিক্ষিত বলে দাবি করে। Oh, forget it. Come on, sweetheart. Setter, set. ভট্ট, আপনি ছবি তুলছেন কেন? তোমার অপূর্ব রূপটা ক্যামেরায় ধরে রাখলাম। এত অহংকার কিছুটা কমিয়ে দেয় সেটা সাত। সেটা সেট।